সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দুঃসংবাদ, থামছেই না ভারতের দাদাগিরি। একের পর এক সীমান্তে হত্যা করেই যাচ্ছে। আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবক নিহত। আর কত লাশ ফেলবে ভারত? এভাবে আর কত যুবক তাদের জীবন বিলিয়ে দেবে সীমান্তে? চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে রবিউল ইসলাম রবু নামের এক যুবক নিহত হয়েছে, এমনটাই দাবি করেছে তার পরিবার। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবারে জানাবো 15 বছরে গুম প্রায় 6000। আওয়ামী লীগের শাসন আমলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15.5 বছরে দেশে প্রায় 6000 ব্যক্তি গুম হয়েছে। এর মধ্যে 1559 জনকে ইতিমধ্যে চিহ্নিত করেছে গুম কমিশন। এছাড়া কমিশন তদন্তকালে নিশ্চিত হয়েছে যে গুম হবার পর মারা গেছে 287 জন। জানাবো তারেক রহমানের বাসার সামনে থেকে 2 সন্দেহভাজন আটক। রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 196 নম্বর বাসভবন এলাকা থেকে সন্দেহভাজন কর্মকাণ্ডের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ ও বিএসএফ। এদিকে জামায়াত ভোটে জিতলে কে হবে প্রধানমন্ত্রী, এ প্রশ্নে যা বললেন আক্তার। জামায়াত ইসলামের জোটের সঙ্গে এনসিপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, এমন প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সরকার গঠনের বিষয়গুলো নিয়ে এখনো ফয়সালা হয়নি, আমাদের মধ্যে আলোচনা চলমান আছে। জানিয়ে দেব সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর পরিপত্র জারি করা হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নগ্ন সাম্রাজ্যবাদ। ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়ে যেভাবে পূর্ণরূপে ফিরল যুক্তরাষ্ট্র। 2 দশক ধরে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা, ভেনেজুয়েলায় মার্কিন বোমা বর্ষণ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়া। কিন্তু সর্বশেষ ঘটনা এটি নজর গড়েছে। দক্ষিণ আমেরিকার কোনো দেশে এটিই প্রথম সরাসরি মার্কিন সামরিক হামলা। মাদুরোকে তুলে নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য আর কখনো প্রশ্নের মুখে পড়বে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবক নিহত। চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে রবিউল ইসলাম রবু নামের এক যুবক নিহত হয়েছেন বলে পরিবার দাবি করেছে। রোববার ভোরের দিক সদর উপজেলার জোহরপুর সীমান্তের উপরে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য ভারতের জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামে নিজামুদ্দিনের ছেলে। নিহতের মা শেফালি বেগম। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয় রবিউল। রাতে বাড়িতে আসেনি। সকালে উঠে শুনি বিএসএফের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। তবে বিকেল হতে আসে অন্য খবর, আমার ছেলেকে মারধর করে মারা হয়েছে, বিএসএফ এ নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার চাই। গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা, 15 বছরে গুম প্রায় 6000। আওয়ামী লীগের শাসন আমলে 2009 থেকে 2024 পর্যন্ত 15.5 বছরে দেশে প্রায় 6000 ব্যক্তি গুম হয়েছেন। এর মধ্যে 1669 জন ইতিমধ্যে চিহ্নিত করেছে গুম কমিশন। এছাড়া কমিশন তদন্তকালে নিশ্চিত হয়েছে গুম হবার পর মারা গেছে 287 জন। এদিকে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয় মিলেছে 61%। এ তালিকার হাই প্রোফাইলদের গুম করা হয় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে, যাদের অনেককে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্তে পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুমের শিকার 75% জামায়াত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি এবং অঙ্গ সংগঠনের। তবে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে 68% বিএনপি এবং 22% জামায়াত শিবিরের। প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে রোববার জমা দিয়েছে গুম কমিশন। এর আগে 3 দফায় আংশিকভাবে প্রতিবেদন জমা দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমাকালে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, কমিশনের সদস্য বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস এবং সাজ্জাদ হোসেন।
প্রতিবেদনে বলা হয়, হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ তালিকায় থাকা অন্যান্য ব্যক্তি হলেন বিএনপি নেতা ইলিয়াস আলী, হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, জামায়াত নেতা ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। প্রতিবেদনে আরও বলা হয়, অনেকেই গুমের ক্ষেত্রে শেখ হাসিনা নিজে সরাসরি নির্দেশনা দিয়েছেন। এছাড়া গুমের শিকার ব্যক্তিদের ভারতে রেন্ডিশনের আইনি প্রক্রিয়া ছাড়াই গোপনে হস্তান্তর যে তথ্য পাওয়া গেছে, এটা স্পষ্ট হয় যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে এগুলো করা হয়েছে। অভিযোগ অনুযায়ী র্যাব, পুলিশ, ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুমের প্রধান ভূমিকা পালন করেছে। অনেক ঘটনা একাধিক যৌথ বাহিনীর যৌথ সম্পৃক্ততাও পাওয়া গেছে। তারেক রহমানের বাসার সামনে থেকে 2 সন্দেহভাজন আটক। রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 196 নম্বর বাসভবন এলাকা থেকে সন্দেহভাজন কর্মকাণ্ডের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ ও বিএসএফ। রবিবার বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 10:50 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের 196 নম্বর বাসভবনের সামনে মোহাম্মদ রুহুল আমিন 46 নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসা পার্শ্ববর্তী গাড়ির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছিল। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ এবং বিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। এর কিছুক্ষণ পর বেলা 11:15 একই বাসভবনের সামনে থেকে ওমর ফারুক নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেহ তল্লাশির সময় তার কাছ থেকে 2 পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জামায়াত জোট ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নে যা বললেন আক্তার। জামায়াতে ইসলামীর জোটের সঙ্গে এনসিপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন এমন প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সরকার গঠনের বিষয়গুলো নিয়ে এখনো ফয়সালা হয়নি, আমাদের মধ্যে আলোচনা চলমান আছে। জোটের আলোচনায় এনসিপি কয়টি আসন পাচ্ছে এমন প্রশ্নে আক্তার বলেন, আসন বিন্যাস নিয়ে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি। খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তখন জানা যাবে কতটি আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের সময়টা আমরা পার হতে চাই এবং আমাদের বর্তমান যে আলোচনাগুলো করছে সে আলোচনার প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তগুলো সামনের দিনে নেওয়া হবে। রোববার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিচার সংস্কার বাস্তবায়ন এবং আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের প্রয়োজনে জামায়াত জোটের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করবার কথা জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, ঐক্যমত কমিশনের সংস্কারের বিষয়গুলোতে বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা দেখা দিতে দেখেছি। সেক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের সংস্কার প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাইন তৈরি হয়। যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করা এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশকে আগের জায়গায় ফিরে যেতে দিতে চাই না, সে কারণে এককভাবে না থেকে বরং আরও শক্তিশালীভাবে আমরা অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনে নির্বাচনের বৈতরণী পার হবার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, আজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে এনসিপির প্রতিনিধিদের সাক্ষাতে আমাদের দলের পক্ষ থেকে এই প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এনসিপি জামায়াত জোটের মাধ্যমে 11 দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়। জোট গঠনের প্রেক্ষাপট সহ সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেন। আক্তার হোসেন বলেন, আমরা তাদের কাছে বর্তমান নির্বাচনের পরিস্থিতি, নির্বাচনের আগে আইন পরিস্থিতি একেবারে তলানিতে থাকা এবং পরবর্তীতে হাদি হত্যা, গতকাল 1 জন খুন হয়েছেন, এই যে খুনের ছড়ি, আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডাদের কাছে এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, হাদির খুনিদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই পুরো পরিস্থিতির পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারবে কিনা সেই ব্যাপারগুলো আমরা আমাদের কনসাস তাদের কাছে তুলে ধরেছি।